এর কথা বললেই মানুষ বুঝতে পারবে যে দুইটা বই কি। তো তোমাদের বই দুটো অলরেডি দিয়ে দিছি, তো বইয়ের রাইটারের নাম বা বইয়ের নাম এত বলার দরকার নাই, যেহেতু তোমাদের কাছে অলরেডি বই দুটো আছে। ওকে, আজকে আমরা গত ক্লাসে আমরা শুধু স্ট্রেসের ডেফিনেশন পড়তেছিলাম, যে স্ট্রেস কাকে বলে, এবং সেটা পড়তেছিলাম শুধু নর্মাল স্ট্রেস কাকে বলে, এবং আমরা বলতে এটাও শিখছিলাম যে স্ট্রেস হচ্ছে ফোর্স বাই এরিয়া। তো আজকে আমরা একই ক্লাস করব, স্ট্রেস নিয়ে একটু কথা বলবো। আমরা আজকে পয়েন্টে যাই। আজকে আমাদের হচ্ছে লেকচার 2। সো আজকে আমরা নরমাল স্ট্রেস হচ্ছে আমাদের গত ক্লাসে যেটা পড়ছিলাম ফোর্স, প্লেনের পারপেন্ডিকুলার যে ফোর্সটা থাকবে সেই ফোর্স বাই এরিয়া, যে এরিয়ার উপর স্ট্রেসটা কাজ করবে। এবং আমাদের এই যে স্ট্রেস, এখানে এখন এই যে স্ট্রেস, স্ট্রেস বলতে হচ্ছে ফোর্স বাই এরিয়া, অর্থাৎ পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ ফোর্স কাজ করে সেটা হচ্ছে স্ট্রেস। এই স্ট্রেস গুলাকে আমরা তিনটা ভাগে ভাগ করার সুবিধার জন্য, একটা হচ্ছে আমরা নর্মাল স্ট্রেস, যেটা নিয়ে আজকে আমরা আজকেও শুধু কি আমরা এই নর্মাল স্ট্রেস নিয়ে পড়াশোনা করব, মানে যেটা হচ্ছে কি প্লেনের সাথে পারপেন্ডিকুলার। পরবর্তীতে আমরা শেয়ারিং স্ট্রেস এবং বেয়ারিং স্ট্রেস নিয়ে আলোচনা করব। সো আমরা এটাতেই থাকি, এটা রিলেটেড নর্মাল স্ট্রেস। আমাদের সাথে আজকে আমাদের থিওরি হচ্ছে শুধু স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, এবং ফোর্সটা হবে আমাদের যে প্লেনে স্ট্রেস ক্যালকুলেট করব তার পারপেন্ডিকুলার বা নর্মাল বা রাইট অ্যাঙ্গেল। তো এই কনসেপ্ট হচ্ছে আজকের ক্লাসের জন্য আমাদের থিওরি, এর উপর ভিত্তি করে আমরা পড়ব। সো নর্মাল স্ট্রেস হচ্ছে যা আমরা বলতেছিলাম। সো স্ট্রেসকে, নর্মাল স্ট্রেসকে প্রকাশ করা হয় বা স্ট্রেসকে নর্মালি প্রকাশ করা হয় সিগমা দ্বারা। সো নর্মাল স্ট্রেস হচ্ছে সিগমা, সিগমা হচ্ছে, এবং ফোর্সকে নর্মালি এফ অথবা পি দ্বারা প্রকাশ করা হয়। আমরা যেটা ফোর্স বলি সেটা হচ্ছে এফ অথবা পি দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা বলতে পারি যে আমাদের স্ট্রেস হচ্ছে ফোর্স বাই এরিয়া বা পি বাই এ। পি বাই এফ বলা যায়, আবার অনেকে এফ বাই এ বলে। একই কথা, এ হচ্ছে এরিয়া, ফোর্সের পারপেন্ডিকুলার যে এরিয়া ইন কেস অফ নর্মাল স্ট্রেস, হয় পি ইজ দ্য অ্যাপ্লাইড নর্মাল লোড ইন নিউটন, বা এটা যে কোনো ইউনিটে হতে পারে। সো এবং এই যে নর্মাল স্ট্রেসটা, এটা টেনশন হতে পারে, কম্প্রেশন হতে পারে। টেনশন কোনটা? যে ফোর্সটা তোমাকে ইলংগেট করতে যাবে, যে তোমাকে কি বড় করতে যাবে, সেটা হচ্ছে কি টেনশন, তাই না? আর যেটা কম্প্রেশন হচ্ছে সেটা হচ্ছে তোমাকে ছোট করতে চেষ্টা করবে। এটা তো হয়তো তোমরা জানো অলরেডি, তাই না? টেনশন, কম্প্রেশন। আউটওয়ার্ড যদি সাইন থাকে, যদি ফোর্সটা তীর চিহ্নটা আউটওয়ার্ড থাকে, তাহলে এটা দিয়ে আমরা বোঝাই হচ্ছে এই বস্তুটাকে ইলংগেট করার জন্য ফোর্সটা কাজ করতেছে, বস্তুটাকে এমন ভাবে ফোর্সটা আসতেছে যাতে কি বস্তুটা লম্বা হয় বা ইলংগেট হয়, তাহলে সেটা হচ্ছে টেনশন। এটাও কি, আর আর যদি হয় যে কম্প্রেশন হচ্ছে কি বস্তুটাকে কম্প্রেস করা বা শর্টেন করার চেষ্টা করা হচ্ছে, মানে এখানে আমার ফোর্সটা ডিরেকশন দিব ইনওয়ার্ড। ইনওয়ার্ড ফোর্স অর্থই হচ্ছে কি আমার কম্প্রেশন, এবং আউটওয়ার্ড ফোর্স হচ্ছে টেনশন। এবং দুইটাই কি দেখো, ইনওয়ার্ড বা আউটওয়ার্ড যেটাই বলি, দুইটি হচ্ছে কি আমার প্লেনের সাথে পারপেন্ডিকুলার। সো দুইটি হচ্ছে কি নর্মাল স্ট্রেস। সো আমরা, এবং ইউনিট কি হবে, ইউনিট আমরা গত ক্লাসে পড়ে ফেলছি, সো আমি এটা আজকে রাখি নাই। ইউনিট হচ্ছে ফোর্স বাই এরিয়া, তাই না? ফোর্সের ইউনিট হতে পারে নিউটন, এরিয়া হইতে পারে মিলিমিটার, মিটার, যেগুলো হইতে পারে, তাই না? ফোর্সের ইউনিট হতে পারে কি কেজি হইতে পারে, যেটা হোক সেটাই। হ্যাঁ, আজকে আমরা প্রবলেমে চলে যাই। আমি প্রথমে আজকে 3টা থেকে 4টা প্রবলেম করাবো হচ্ছে তোমাদের যে বইটা দিছি সিঙ্গার বই থেকে, আর একটা প্রবলেম করাবো পগই বই থেকে, দুইটাই তোমাদের দেয়া আছে। আমরা প্রথম প্রবলেমটা মনে একটু ইয়েতে দেখি, তোমাদের স্লাইডের চেয়ে একটু বোর্ডে দেওয়ার চেষ্টা করি।
তারপর যদি না হয় তাহলে আবার স্লাইডে দেখো। বুঝছো? আচ্ছা, আমার প্রবলেমটা সরি একটু ইয়েতে দেখতে হবে, পাওয়ার পয়েন্টে। আমাদের প্রবলেম 104, এই প্রবলেমটা হচ্ছে আমরা সিঙ্গেলের বই থেকে দেখতেছি। এ হলো স্টিল টিউব উইথ এন ইনসাইড ডায়ামিটার অফ 100 মিলিমিটার। একটা হলো, হলো অর্থ কি? ফাঁকা, তাই না? ছিদ্র আছে, মানে এটা গ্যাপ আছে। হলো স্টিল টিউব মানে একটা পাইপ, হলো স্টিল টিউব, একটা স্টিলের পাইপ হচ্ছে কি হলো, যেটার মধ্যে গ্যাপ আছে। একটা টিউব আকৃতির একটা স্টিল পাইপ উইথ এন ইনসাইড ডায়ামিটার অফ 100 মিলিমিটার। অর্থাৎ যদি হলো হয় তার ডায়ামিটার কটা থাকবে? দুইটা, তাই না? মনে করো আমরা যদি এখানে দেখি, মনে করো একটা পাইপের কথা চিন্তা করলাম। পাইপের হচ্ছে কি দুইটা ডায়ামিটার, একটা হচ্ছে ইনসাইড ডায়ামিটার, এই ডায়ামিটারটা হচ্ছে কি ইনসাইড ডায়ামিটার, আর এই বড়টা হচ্ছে কি, এদিক দিয়ে যদি দেখি, এটা হচ্ছে আউটসাইড ডায়ামিটার। তো এটা হচ্ছে আউটসাইড ডায়া, এটা হচ্ছে ইনসাইড ডায়া। ইনসাইড হচ্ছে পাইপের ভিতরে যে ডায়াটা অ্যাভেলেবল আছে, আউটসাইড হচ্ছে কি আউটার পেরিফেরি, মানে পাইপের যে থিকনেস সহ যে ডায়াটা, সেটা হচ্ছে আউটসাইড ডায়া। এটা আউট ডি ও দ্বারা আউটসাইড প্রকাশ করা হয়, আর ইনসাইড কে প্রকাশ করা হয় ডি আই। তো আমাদের একটা স্টিল টিউবের ইনসাইড ডায়ামিটার হচ্ছে 100 মিলিমিটার, মাস্ট ক্যারি এ টেনসাইল লোড অফ 400 কিলোমিটার। এটাতে আমাদের কতটুকু টেনসাইল লোড অ্যাপ্লাই করবে? 400 কিলোমিটার। টেনসাইল লোড মানে যখনই বলবে তখন আমরা দুই পাশে লোডটা দিব, তাই না? আমরা গত ক্লাসে বলছি না হলে স্টেবল হবে না। 400 কিলোমিটার। ডিটারমাইন দ্য আউটসাইড ডায়ামিটার অফ দ্য টিউব ইফ দ্য, আমাদের বের করতে হবে কি ইনসাইড ডায়ামিটার দেওয়া আছে 100 মিলিমিটার, ডি ভ্যালু দেওয়া আছে 100 মিলিমিটার, আউটসাইড ডায়ামিটার বের করতে হবে, দ্যাট ইজ ডিউ বের করতে হবে। সাবজেক্টিভ কন্ডিশন কি? যে এই পাইপে স্ট্রেস, ডিটারমাইন দ্য আউটসাইড ডায়ামিটার ইফ দ্য স্ট্রেস ইজ লিমিটেড। এটা স্ট্রেসটা কত? 120 মেগা নিউটন পার মিটার স্কয়ার, বা মেগা মানে হচ্ছে কি 10⁶, বা মেগা প্যাসকেলের অতিক্রম করতে পারবে। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এই শর্তে আমরা এখন এই প্রবলেমটা সলভ করব। আমি মনে হয় তোমাদেরকে মানে স্লাইড দেখানো হচ্ছে, ইয়ারটা দেখাটা ভালো হবে। তো আমাদের এই কোয়েশ্চেনের বেসিসে আমরা এখন অঙ্কটা করব। এখন আমাদের দেখো অবস্থা আমরা ইজি বুঝতেছি, একদম সহজ অঙ্ক। আমার স্ক্রিন দেখা না গেলে বলবো তোমরা, হ্যাঁ? যখন আমি কাজ করতেছি তোমরা দেখো না, কথা বলবো। পাইপের অবস্থা হচ্ছে এইটা, তাই না? হ্যাঁ, বসে পাইপটা হচ্ছে লোহার পাইপ মনে করো। আমরা একটু লাল কালার দিই, মনে করো এটা কাছাকাছি একটা কালার দিই। মনে করছে এটা হচ্ছে পাইপ, তাই না? এটা হচ্ছে আমাদের পাইপ। এই পাইপের কাহিনী হচ্ছে, এই পাইপে একটা এই পাইপে আমরা ফোর্স দিচ্ছি হতে কত? 400 কিলোনিউটন। ওকে, পাইপে 400 কিলোমিটার। প্রশ্ন কিন্তু দুই দিকে বলে দিবে না, তাই না? আমরা গত ক্লাসে যেটা পড়ছি, যেহেতু স্টেবল, সো 400 কিলোমিটার মানে হচ্ছে কি দুই দিক থেকে 400 কিলোমিটার। এবং আমাদের অ্যাভেলেবল ডাটা হচ্ছে ডি আই না বোধহয় আছে বলো তো? ইনসাইড ডায়ামিটার দেওয়া আছে না আউটসাইড ডায়ামিটার দেওয়া আছে? ইনসাইড ডায়ামিটার, তাই না? ডি আই।
di equal to 100 ma, আমাদের সিগমা ভ্যালু দেয়া আছে 120। স্ট্রেসকে প্রকাশ করি আমরা সিগমা দ্বারা, মেগা নিউটন পার মিটার স্কয়ার। এখানে আমাদের এটা হচ্ছে সিগমা ভ্যালু বা সিগমা অ্যালাউবল বলা হয় এটাকে, সিগমা সিগমা অ্যালাউবল। হ্যাঁ, সিগমা অ্যালাউবল হচ্ছে 120 মেগা নিউটন পার মিটার স্কয়ার। মেগা হচ্ছে মেগা তো মেগাই, আর নিউটন পার মিটার স্কয়ার বলা যায় প্যাসকেল। সো 120 মেগা প্যাসকেল, এটাকে আমরা লিখবো হচ্ছে 120 মেগা প্যাসকেল। এটা লেখার কারণ হচ্ছে আমরা গত ক্লাসে পড়ছি মেগা প্যাসকেল হচ্ছে আসলে কার মতো, নিউটন পার মিলিমিটার স্কয়ার, তাই না? গত ক্লাসে আমরা দেখেছি মেগা প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। সো এটাকে আমরা আরেকটা জিনিস লিখতে পারবো, এটা গত ক্লাসের অনুসারে, যে 120 নিউটন আমার লেখা দেখা যাচ্ছে? তোমরা তো মানে জুম করতে পারো, যারা মোবাইলে আছে তারা হয়তো জুম করে দেখতে পারো, তাই না? হ্যাঁ, 120 মেগাপ্যাসকেল যে কথা, 120 নিউটন পার মিলিমিটার স্কয়ার একই কথা। তো আমাদের প্রবলেমে আর কোনো ইয়ে নেই, আমরা জানি কি আমাদের একটাই সূত্র, এই আজকের ক্লাসের জন্য একটা সূত্র, সিগমা ইকুয়াল টু পি বাই এ। সিগমা ইকুয়াল পি বাই এ। আমরা বলতে পারি পি সমান সমান সিগমা এ, তাই না? পি ইকুয়াল সিগমা এ। এখানে দেখো আমাদের ফ্যাক্ট হচ্ছে কি, আমরা পি এর ভ্যালু জানি 400 কিলো নিউটন। তো আমরা বলতে পারি আমাদের যে গিভেন পি আছে, পি ইকুয়াল, আমাদের তো আমরা স্যার পর্ব, এখানে 6 ALW। বুঝি নাই, হলো হ্যালো, বলো আবার স্যার একটু। এই যে 6 ALW কি স্যার? সিগমা ইকুয়াল টু পি বাই এ, এটার কথা বলতেছো? এই যে 6 ALW। ও স্যার সিগমা এই এল যে এলাবল। 120 ইকুয়াল টু 6। হ্যাঁ হ্যাঁ, সিগমা এলাবল। হ্যাঁ, প্রশ্নে আছে না আমাদের যে এলাবল স্ট্রেস হচ্ছে কত, লিমিটেড, লিমিটেড এর না, কি লিমিটেড লিমিটেড, হ্যাঁ স্পেস? লিমিটেড যেটা সেটা এলাবল। এতে কেউ যদি বলে যে তোমার আজকে 100 টাকা আজকে সর্বোচ্চ খরচ করতে পারবা 100 টাকা, তোমার লিমিট হচ্ছে 100 টাকা, তার মানে কি তুমি অ্যালাউড কত 100 টাকা খরচ করার জন্য? হ্যাঁ, তোমার বাবা তোমাকে 500 টাকা দিয়ে বললো যে আজকে তুমি আজকে 100 টাকা খরচ করতে পারবে, তাহলে তোমার লিমিট করে দিলে, সেটা হচ্ছে কি অ্যালাউড, একই কথা। হ্যাঁ, বুঝতে পারছো? সো আমাদের অ্যালাউবল হচ্ছে 120, মানে অ্যালাউবল মানে কি ওই ম্যাটেরিয়ালসটা 120 মেগাপ্যাসকেল পর্যন্ত কি স্ট্রেস নিতে পারে। তুমি এতটুকু নিতে পারবে, এর বেশি নিলে কি তার সমস্যা হবে, সেই ছিঁড়ে যেতে পারে, তাহলে তো আমি ওই পাইপটা ইউজ করতে পারবো, তাই না? আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে এই পাইপটা প্রতি মিটার স্কোয়ারে কি 120 নিউটন ফোর্স নিতে পারে। এখন সে যদি এতটুকু ফোর্স দেয়, তাহলে আমার পাইপটা আসলে কতটুকু লাগবে। এক্ষেত্রে একটু ইয়ে কমপ্লেক্স করা হচ্ছে যে আমার ইনসাইড ডায়ামিটার ফিক্স, তাহলে কি আমার আউটসাইড ডায়ামিটার বের করতে হবে। সো আমরা বলতে পারি পি পি ইকুয়াল টু, আমাদের দেয়া আছে 400 কিলো নিউটন। আমরা সবগুলো এই অঙ্কটা করবো আমরা নিউটন আর মিলিমিটার, যেহেতু আমাদের সিগমা ভ্যালু নিউটন আর মিলিমিটার আছে, আমরা একটা ইউনিটে করবো, এবং নরমালি নিউটন আর মিলিমিটার এই অঙ্কগুলো করা হয়। তাহলে আমরা কি বলতে পারি 400 ইন্টু 10 পাওয়ার 3 কিলো নিউটনকে নিউটনে নিয়ে আসলাম, তাই না? এখানে এরিয়ার ব্যাপারটা দেখো, এরিয়া কত, এখানে কোন এরিয়াটা আমাকে ফোর্স রেজিস্ট করে, কোন এরিয়াটা বলো তো? ডেফিনেটলি কি আমাদের, আমরা যদি আবার যদি আমি ড্র স্যার করি, হ্যাঁ এইটা, গায়া থেকে আচ্ছা, এইখানে আমি যে অংশটা কালার করতেছি,
শুধু এই এরিয়াটাকে আমার ফোর্স রেজিস্ট করবে, তাই না? এই এরিয়াটাকে আমাকে ফোর্স রেজিস্ট করতে পারবে। জি আমি স্যার। হ্যাঁ, যেহেতু আমার এটা এই অবস্থায় আছে, মানে এই যে করসপন্ডিং যে কালার করা ডায়ামিটার অংশটা, কি দেয়া আছে? হ্যাঁ আমাদের আরেক একটা ডায়ামিটার দেয়া আছে হচ্ছে আমাদের, আমি বলি ইনসাইড ডায়ামিটার দেয়া আছে, তাই না? এই ডায়ামিটার দেয়া আছে কত? 100 mm। ইনসাইড ডায়ামিটার দেয়া আছে আমাদের আউটসাইড ডায়ামিটার। সো আমার আলটিমেটলি দরকার হচ্ছে এই যে লাল খয়েরি করা অংশটা, মানে পাইপের ক্রস সেকশনাল এরিয়া দরকার। পাইপের ক্রস সেকশন এরিয়া কিভাবে বের করবো বলতো? এখানে আমাদের একটা ওয়ে আছে, যদি একটা বৃত্তের ভিতর আরেকটা বৃত্ত থাকে, আমি যদি আরেকটু দূরে যাই, মনে করো বৃত্ত, মনে করো এটা একটা রেক্টেঙ্গেল, এটা আরেকটা রেক্টেঙ্গেল, বুঝছো? তাহলে আমরা এই যে যদি আমাদেরকে কেউ বলে যে এই এরিয়াটা কত বের করো, তাহলে আমরা কি করব? প্রথমে বড় রেক্টেঙ্গেলের এরিয়া বের করতে হবে, তাই না? প্রথমে কি পুরোটার এরিয়া বের করে ফেলবো, এই পুরোটার এরিয়া বের করে ফেলবো। তারপরে কি হচ্ছে, আমরা বের করব হচ্ছে মাঝেরটার এরিয়া। প্রথমে পুরোটার এরিয়া বের করবো, তারপর হচ্ছে কি মাঝেরটার এরিয়া বের করবো। হ্যাঁ, তাইলে হচ্ছে কি আমাদের একটা থেকে একটা বিয়োগ করলে কি বের করা ফাঁকা যাবে। অংশ বের করা যায়, তাই না? যেমন এইখানে আমি যদি এটার এরিয়া জানি, মনে করো এই পুরো বৃত্তটার এরিয়া জানি, আমি জাস্ট বোঝার জন্য, যে মানে এই বৃত্তটার এরিয়া হচ্ছে আমাদের 100 মিলিমিটার স্কয়ার। ওকে, এই বৃত্তের এরিয়া যদি 100 মিলিমিটার স্কয়ার হয়, এর মধ্যে যদি আরেকটা বৃত্ত দিই আমরা, মনে করো এটা হচ্ছে আউটার এরিয়া, হ্যাঁ তাই না, ছোট আউটার এরিয়া। আউটার এরিয়া মানে আউটার বড় বড় বৃত্তের এরিয়া হচ্ছে 100, আর ইনার যে বৃত্তটা, তার এরিয়া যদি 40 হয়, মনে করো 40 মিলিমিটার স্কয়ার। তো আমি বললাম কি, তাহলে আমাদের দুইটা এরিয়া হাতে আছে, একটা হচ্ছে পুরোটা বৃত্ত হলুদ যে সার্কেলটা, তার এরিয়া হচ্ছে 100, আর ইন্টারনাল যে অংশটা তার এরিয়া হচ্ছে কত? 40। তাহলে কি আমি মাঝখানের এই অংশটা এরিয়া বের করতে পারবো না? এই যে গ্রিন কালার করা অংশটা এরিয়া বের করতে পারবো না? কত? 60, তাই না? পুরোটা থেকে যদি আমি জি খয়েরি অংশের এরিয়াটা বিয়োগ দিই, তাহলে হচ্ছে কি এই গ্রিনের অংশটা, তাই না? সিমিলারলি এই স্যার। এটাই করবো আমরা। এরিয়া অফ পাইপ, তাই না, আমাদের ফোর্সটা রেজিস্ট করবে কে? পাইপে। সো আমরা এরিয়া ক্যালকুলেশন করার সময় এরিয়া লিখবো আমরা হচ্ছে যে আউটার এরিয়া আউটসাইড ডায়ামিটার দেয়া নেই, তাই না? হ্যাঁ, আমাদের তো বের করতে হবে আউটার ডায়ামিটার। আউটার মাইনাস ইনার, তাহলে কি আমাদের পাইপের এরিয়া পেয়ে যাবে, তাই না? তো আউটার ডায়ামিটার আমরা জানি কত? 1/4 পাই ডি স্কয়ার, তাই না? 1/4 if পাই, আর স্যার। পাই পাই না লিখে 3.1416 লিখে দিলাম, হ্যাঁ। 1/4 পাই ডি স্কয়ার, হ্যাঁ, যেহেতু আমরা ডি দিয়ে করতেছি, ডি আউটার স্কয়ার, হ্যাঁ 1/4 পাই ডি স্কয়ার, এটা হচ্ছে কি আউটার এরিয়া। ওকে, তারপর আমরা মাইনাস করতে পারি কি ইনার এরিয়া, মাইনাস ইনার এরিয়া কত? ইনার এরিয়াটা আমাদের জানা আছে না, 1/4 পাই আর স্কয়ার বা 1/4 পাই ডি স্কয়ার, এটা তো জানো তোমরা, তাই না? 3.1416 ইনটু ডিআই। ডিআই না লিখে আমরা কত লিখতে পারি সরাসরি? 100 স্কয়ার, তাই না? স্যার 100 লিখতে পারে। বুঝি নাই? 100 লিখতে পারবো। হ্যাঁ 100 লিখতে পারবো। ইনসাইড ডায়ামিটার। ওকে, তাহলে দেখো এই প্রবলেমে এখন আমরা আমাদের পি এর ভ্যালু জানা আছে, আমাদের ইকুয়েশন হচ্ছে কোনটা? এটা, হ্যাঁ। এই ইকুয়েশন আমাদের আননোন কি বলতো? একটা ইকুয়েশন আননোন কি? আমরা সিগমা ডি একারণ ডিউ হচ্ছে ডিউ ডি 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 নট মানে ডি, হ্যাঁ ডি আউটসাইড বা ডি আউটসাইড ডায়ামিটার আননোন, আর সব জানি না আমরা।
সো এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। সো আমরা পি এর ভ্যালু বসে দিব কত, একই ইউনিটে আসলে 400 ইনটু 10⁻³ আমরা বসাই নিলাম কি নিউটনে নিয়ে আসছি, ইকুয়াল টু সিগমা ভ্যালু দেয়া আছে কত, আমরা যদি লিখি নিউটন ইকুয়াল টু সিগমা ভ্যালু হচ্ছে 120 নিউটন পার মিটার স্কয়ার, আর এ ভ্যালু হচ্ছে জাস্ট এটা আবার বসিয়ে দেব। ওকে, আমাদের এ ভ্যালুটা আমরা এটা তো আমার এর ভ্যালু তাই না, 400টাকে স্যার মিলিমিটার। একটু হ্যাঁ দাঁড়া, বলো কি বলতেছো, 400 কে নিউটনে 400টাকে নিয়ে আসে, স্যার মিলিমিটার। 400 তো হচ্ছে কিলো নিউটন, এটা তার মিলিমিটার, ফোর্স কি আর মিলিমিটারে যায় নাকি, 400 যেটা সেটা হচ্ছে কি কিলো নিউটন, এটা হচ্ছে ফোর্স, কিলো নিউটনকে 1000 দিয়ে গুণ দিলে কি নিউটনে যায়, নিউটনে নিছি। আমরা কাজ হচ্ছে সবগুলাকে কি আমরা একই ইউনিটে নিয়ে আসি, বুঝছো, এই পাশে এটা নিউটনে, এটা নিউটন পার মিলিমিটার স্কয়ারে, এবং এটা আছে কি মিলিমিটারে তাই না, ডি নট যেহেতু কি মিলিমিটারে বসাচ্ছি, এটা হচ্ছে মিলিমিটার স্কয়ার, ডি স্কয়ার যেহেতু। এই হচ্ছে আমাদের প্রবলেম। তারপর এই ইকুয়েশন থেকে তোমরা বাকিটা ক্যালকুলেট করতে পারবা তাই না, এটা হচ্ছে বাকিটা হচ্ছে কি জাস্ট এখান থেকে যদি জি স্যার। সলভ করো তাহলে আমাদের কি ডি ইয়া ভ্যালু এসে পড়বে, ডি নটের ভ্যালু এসে পড়বে, একটা ইকুয়েশন একটি আনা। আমরা দেখতেও পারি আমাদের স্লাইডে আছে, আমরা এতক্ষণ যা করলাম তাই দেখাচ্ছি যে পি এর ভ্যালু হচ্ছে 400,000 নিউটন, সিগমা হচ্ছে 120 মেগাপাস্কেল, এ এর ভ্যালু হচ্ছে 1/4 পাই ডিউ স্কয়ার মাইনাস 100 স্কয়ার বা 10,000। সো এইগুলা যদি আমরা বসে দেই 120 1/4, তো এখান থেকে আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমাদের ডি নট এর ভ্যালু আসবে হচ্ছে 120, ডি নট এর ভ্যালু আসতেছে 119.35 মিলিমিটার। ওকে, এটা থেকে আরো সমস্যা আছে বুঝতে, বলো, আমি বেশি স্লো যাচ্ছে, আস্তে আস্তে বলা যায়, হ্যাঁ তোমার আরেকটু ফাস্ট যেতে পারবো, আমি আরেকটু ফাস্ট যাবো, তোমরা একটু কোঅপারেট করতে হবে, আসলে তোমাদের চেহারা দেখি না তো, ক্লাসরুমে থাকলে যে দেখা যায় যে তোমরা একটু চেহারা দেখলে বুঝতে আসলে কে বুঝতেছো না জি বুঝতেছো, স্যার। আমরা চেহারা স্যার দেখতে পাই না, ফাস্ট না স্যার, যেভাবে যাচ্ছে। চেহারা না দেখলে তো আমি বুঝি না আসলে আমি কিভাবে যাচ্ছি। আচ্ছা যাই হোক, স্যার যেভাবে পড়াচ্ছেন স্যার এভাবে যান স্যার। আচ্ছা ঠিক আছে, এভাবে যাই, সমস্যা নেই, তোমরা যেভাবে করো, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে তোমরা বেশি নিতে পারতেছো, আমি স্লো যাচ্ছি, তখন তো আবার ঠিক হবে না, বুঝতে পারছো, তোমরা বেশি নিতে পারতেছো বাট আমি স্লো যাচ্ছি, এখন তো জিনিসটা কেমন হয়ে যায় না, স্যারে পড়াইতেছে যে এর থেকে 3 গুণ পড়াইলে আমরা বুঝতে পারতাম, হুম, তো তো সবাই ক্যামেরা ফাংশন অন করে রাখবে। ক্যামেরা অন করলে আমি সবাই দেখতে পারবো না তো, আমার তো স্লাইডের দিকে চোখ। আচ্ছা দেখ, তোমরা বলো, হ্যাঁ ফ্র্যাঙ্কলি বলো, আমি কখনো এগুলো ক্লাসে কোনো কিছু তো আমি মাইন্ড করি না, হ্যাঁ যাই বলবো কোনো সমস্যা নাই, ফ্রিলি বলবো। ওকে, আমাদের এত বড় টিচার হয়ে যায় না যে তোমাদের কথা মাইন্ড করবো। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট প্রবলেমে পেইন তো দেখা যাচ্ছে তাই না, প্রবলেম 105 দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে কি যেটা সব জায়গায় সমান, হোমোজিনিয়াস 800 কেজি বার এবি, এবি একটা বার আছে যেটা ওজন হচ্ছে কত 800 কেজি তাই না, এবি বারের ওজন হচ্ছে 800 কেজি, প্রশ্নটা হচ্ছে এরকম, এই যে এবি বার যেটা ওজন হচ্ছে 800 কেজি,
is supported at either end by a cable as shown. দুই প্রান্তে কি কেবল দ্বারা সাপোর্টেড আছে, মানে একটা বারকে, মানে একটা পাটা লোহার একটা বা যে কোনো একটা বারকে যদি আমরা দুই পাশে কি কেবল দ্বারা Bars. সাপোর্টেড আছে। কেবলের আবার কাহিনী দেওয়া আছে যে বাম পাশে হচ্ছে ব্রোঞ্জ যেটা লেন্থ হচ্ছে 4 মিটার, আর ডান পাশে হচ্ছে স্টিল যেটা লেন্থ হচ্ছে 3 মিটার। এই ডাটাগুলো আমাদের দেয়া আছে। ক্যালকুলেট দ্য স্মলেস্ট এরিয়া অফ দ্য ইচ কেবল, যে আমাদের এই 100 কেজির বারটাকে তো ঝুলে রাখতে হবে। এটার জন্য এখন যদি একদম চিকন কেবল দিই, সুতার মতো কেবল দিই, তাহলে তো আর হবে না, তাই না? আবার অনেক মোটা কেবল দিলে দরকার নেই, তাই না? আমাদের ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে কি মোস্ট ইকোনমিক, তাই না? মনে করো এখানে আমাদের ঠিক আছে সেফ, এখন কেউ যদি বলে যে একটা বিল্ডিং বানাও, তুমি এত সেফ দিলা যে এই বিল্ডিংটা 10 লাখ টাকা দিয়ে বানাইলে হয়ে যেত, তুমি এত মোটা মোটা কলম দিলা যে তোমার দিয়ে ডিজাইন করলে 17 লাখ হইলো। এখন যদি তুমি বলো হ্যাঁ হ্যাঁ কি বানাইছে, ওটার চেয়ে আমারটা বেশি সেফ, তাহলে কি হবে? কথা বুঝতে পারছি? কোনো একই বিল্ডিং, তোমাদের দুইজনের নাম বলি, একই বিল্ডিং মনে করো সামিয়া আর স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। থ্যাংক ইউ, মিউট হয়ে গেছিল, ডিসকানেক্টেড হয়েছিল ওই জন্য। আচ্ছা শোনো, মনে করো একটা বিল্ডিং আমরা তোমাদের মধ্যে দুইজন ডিজাইন করতেছো, একটা হচ্ছে সামিয়া একটা হচ্ছে ফাহাদ। মনে করো সামিয়া ডিজাইন করলো 10 লাখ টাকা দিয়ে, সে বললো যে না এটা বাংলাদেশের যে এনভায়রনমেন্ট বা আর্থিক উইন্ড লোড বা ভার্টিক্যাল লোড এটার জন্য সেফ বিল্ডিং। ফাহাদ একই বিল্ডিং ডিজাইন করলো 14 লাখ টাকা, ফাহাদ বললো আমারটাও সেফ, এবং প্র্যাকটিক্যালি দেখা গেল কি সামিয়ার চেয়ে ফাহাদেরটা অনেক বেশি সেফ। হ্যাঁ, যেহেতু সামিয়ার মনে করো কলামের সাইজ দিছে 10/12, হ্যাঁ এভারেজ একটা কথা বললাম, সামিয়া মনে করো কলামের সাইজ 10/12 দিয়ে বললো এটা সেফ, ফাহাদ কি করলো কলামের সাইজ দিল 12/15, সে এটা দিয়ে বললো কি আমারটাও সেফ। এখন বলো আসলে দেখা যাচ্ছে কি দুইটাই সেফ, ঠিক আছে? তাহলে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা কোনটা, এটা হচ্ছে বেশি সেফ, ফাহাদেরটা হচ্ছে বেশি সেফ। হ্যাঁ, যে ফাহাদেরটা মনে করো 9 মাত্রা ভূমিকম্প আসলে থাকতে পারবে, দাঁড়াবে, মানে এটা ভাঙে পড়বে না, আর সামিয়ারটা মনে করো 8.5 ভাঙবে। তা আমরা বাড়ির মালিক কোনটা চয়েস করবে বলো তো? তুমি যদি জায়গার মালিক হো তুমি কোনটা চয়েস করবা? সামিয়া যেটা 8.5 রেজিস্ট করে, না ফাহাদের যেটা 9 মাত্রা ভূমিকম্প রেজিস্ট করে? তুমি আগে শোন। স্যার সামিয়ারটা স্যার। কেন? কম টাকা। স্যার বাংলাদেশে 8.5 এর ভূমিকম্প খুব কম হয় স্যার। হ্যাঁ, সেটা হচ্ছে আসলে আমার কতটুকু সেফটি দরকার, তাই না? যেটা হবে না বা যেটা হওয়ার সম্ভাবনা 1000 বছর 1 বছর, ওইটা ধরে তো আমি বিল্ডিং করতে পারবো না। বুঝতে পারছো? সো যেটা হচ্ছে আমরা চয়েস করব হচ্ছে ইকোনমি, তাই না? আমরা এখন যদি টাকা পয়সার ব্যাপার না থাকতো সবাই কোনটা চয়েস করতাম? ফাদারটা, তাই না? যে হ্যাঁ আরো জি। সেফ থাকলাম, যে 1000 বছরে আসুক না থাকলাম আমার বিল্ডিং। কিন্তু যখন টাকা পয়সার ব্যাপার আসছে তখন হচ্ছে কি আমি ইকোনমিকে চলে আসছে, আসলে কোনটা বাস্তবসম্মত, ওই টাকাটা খরচ করে আমার লাভ আছে। সিমিলারলি এখানেও একটা জিনিস যে এখানে যখন 800 কেজির একটা বার ঝুলাইছে ব্রোঞ্জ আর স্টিল মাধ্যমে, যেখানে ব্রোঞ্জ আর স্টিল যদি অনেক মোটা মোটা পাত দিত তাহলে তো আমরা বলতে পারতাম সেফ, তাই না? ইঞ্জিনিয়ারে লাগতো না, আমরা একটা মিস্ত্রি বলতে পারতো ঠিক আছে এক করে 5 ইঞ্চি ডায়ার একটা রড দিয়ে দেন, তাহলে কি সেফ? এখন ইঞ্জিনিয়ার যে দেখতে পারবে আসলে কি 5 ইঞ্চিতে হবে না 2 ইঞ্চিতে হবে না 1 ইঞ্চিতে হয়ে যাবে, এই যে রডটা দিব, তাই না? 5 ইঞ্চি ডায়ার রড দিলে কি অবশ্যই কি খরচটা বেশি হবে, তাই না? 5 ইঞ্চি দিলে খরচ বেশি হবে, 1 ইঞ্চি ডায়ার দিলে কম হবে। এখন মিস্ত্রির দিলে কি করবে? মিস্ত্রি হচ্ছে কি বলবে 5 ইঞ্চি দিয়ে দেন সেফ থাকবে। আবার আবার কোন কোন মিস্ত্রি আছে বলবে যে না ঠিক আছে আমাকে 1 ইঞ্চি দিলেও সেফ থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে তার বেশি সেফটি নিয়ে নিয়েছে সে, যখন ইঞ্জিনিয়ার ক্যালকুলেট করবে
তখন সে বুঝবে আসলে কোনটা দিলে একুরেট, তাই না? যদি এখানে কি মিস্ত্রিটা 1 ইঞ্চি বলছে, ইঞ্জিনিয়ার বলছে কত 2 ইঞ্চি, তারপর মানুষ কোনটা দিবে 2 ইঞ্চি, যে কোনটা আমার আসলে দরকার, তাই না? কোনটা দিলে আমি সেফও থাকবো, আগে দরকার কি সেফটি, তাই না? এখন 1 ইঞ্চি দিছি, টাকা কম হয়েছে, বিল্ডিং বা স্ট্রাকচার হয়ে গেল, কিন্তু কয়েকদিন পরে ভাঙলো, তাহলে তো লাভ নেই। তো দুইটা একসাথে দরকার। যাই বলতেছিলাম, সো এইখানে আমাদের ইঞ্জিনিয়ারিং কাজটা হচ্ছে যে 800 কেজি দণ্ড দিব, এবং যে দুইটা ম্যাটেরিয়ালস ইউজ করতে পারতেছি, অ্যাভেলেবল যে দুইটা ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে ব্রোঞ্জ আর একটা হচ্ছে স্টিল। আমাদের দুইটা প্রপার্টি দেয়া আছে। ব্রোঞ্জে আমাদের 90 মেগাপ্যাসকেল, অর্থাৎ 90 মেগাপ্যাসকেল লোড এর বেশি নিতে পারে না। এর অর্থ কি, 1 মিলিমিটার স্কেল ব্রোঞ্জ কত লোড নিতে পারে, 90 নিউটন নিতে পারে, তাই না? যে 90 নিউটন পার মিলিমিটার স্কয়ার, মানে কি 1 মিলিমিটার যদি ব্রোঞ্জ দেই, যে ব্রোঞ্জটা দেই সেটার এরিয়া যদি 1 মিলিমিটার হয়, তাহলে সে 90 নিউটন লোড নিতে পারে। এখন আমাদের টার্গেট হচ্ছে কত নিউটন দিব, এবং সেটার করসপন্ডিং আমরা ব্রোঞ্জ ক্যালকুলেট করব। সিমিলারলি কি আমাদের স্টিলটা একটু বেশি, 120 মেগাপ্যাসকেল। এটা কে দিবে? এটা হচ্ছে হয় রড কোম্পানি দিবে, নাহলে হচ্ছে তোমরা ল্যাব টেস্ট থেকে বুঝতে পারবে এটা আসলে কত, 120। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার বলে দিবে যে এতটুকু লোড নিতে পারে। তুমি তো বাজারে যে বলবা না আমার 10 কেজি, তারপরে এর বেশি হলে কি এরপরে কি তার সিরিজ যাবে? এর তারপর বেশি হচ্ছে লোড দিলে কি তার না, এখন সিরিজ? তো এর বেশি অ্যালাউবল হচ্ছে কি তোমার একটা ফ্যাক্টর অফ সেফটি নিয়ে রাখে, ঠিক আছে? তো কেউ কখনো ছিঁড়া পর্যন্ত অপেক্ষা করে না। তো আমরা কখনো কি বিল্ডিং এ ভাঙা পর্যন্ত অপেক্ষা করবো? কখনোই না। নরমালি ফ্যাক্টর অফ সেফটি ক্ষেত্র বিশেষে 2 থেকে 3 নেওয়া হয়। মানে সে যদি অ্যাকচুয়ালি 360 নেয় বা 240 নেয়, আমরা অ্যালাউ করবো 120 মিনিট। বাকি 120 তো আনসার্টেনিটিতে দিয়ে দিত, যে কোনো কিছু করতে পারে, ম্যাটেরিয়ালস খারাপ হতে পারে। ম্যাটেরিয়ালসটা যদিও কোম্পানি বলবে যে এটা একটা ইউনিফর্ম ম্যাটেরিয়ালস কি কখনোই কি ইউনিফর্ম হওয়া সম্ভব না। বুঝতে পারছো? কেমিস্ট্রিতে আমরা অ্যাটলিস্ট এটা বুঝতে পারছি। তো একই বৈশিষ্ট্য সব জায়গায় সমান থাকে না, তো এটার জন্য আমরা ফ্যাক্টর অফ সেফটি রাখি ওইটা, যা এলা করতেছি 120। এখন দেখো তাহলে, যেহেতু দ্বন্দ্বটা ঝুলানো আছে, তো আমরা বলতে পারি এখানে একটা লোড আছে, তাই না? এই দণ্ড বারটা যদি ঝুলে রাখি, বারটা আলটিমেটলি কি যেহেতু এক্সটার্নাল লোড নাই, তাহলে বারের ওজনটাই কি আমার এখানে লোড, তাই না? তো ওজন ভর, বারের ভর হচ্ছে কত, m ইকুয়াল দেয়া আছে, m ইকুয়াল 800 কেজি। এটা কি আমাদের নিউটনে দেয়া আছে? না, হ্যাঁ আমাদের কাছে ভরে দেয়া আছে। তো আমরা যদি ভরে নিয়ে নেই, w সমান কি mg, তাই না? এটা আমরা ভালো করে জানি, বা f ইকুয়াল টু m, এগুলো আমরা জানি না। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি 800 জি স্যার, কেজি ইনটু 9.8 তো 9.8 সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, পার সেকেন্ড আমি এগুলো একটু স্কয়ার। ইয়ে করে লিখি। হ্যাঁ, এগুলো টাইম যেহেতু আমাদের কোন এগুলো তোমরা বুঝো, সেকেন্ড ইনভার্সের উপর উঠতো। সো আমরা লোড পেয়ে গেলাম, তাই না? 800 ইনটু 9.8। এটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা আসলে কি ফোর্স কত পেয়ে গেলাম? ফোর্স হচ্ছে 7848 আসে। হ্যাঁ, এটা যদি আমরা বলি, এটা ভ্যালু আমরা ক্যালকুলেট করলে 7848, এটা কি এককটা কি হবে? এটা নিউটন লেখা যায় কিনা বলো তো? কেজি জি স্যার, এত ধারণা, ওয়েট হয়ে গেছে। হ্যাঁ ওয়েট হয়ে গেছে। আর আমরা আগেও পড়ছি 1 নিউটন কাকে বলে, আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি না? যে পরিমাণ কি, যে পরিমাণ বল 1 নিউটন 1 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, তাই তো কি যে বল, যে বল 1 মিটার 1 তো কেজি স্যার বল 1 কেজি বল 1 কেজি পার মিটার সেকেন্ড স্কয়ার, তাই না? যে পরিমাণ বল 1 কেজি বলের উপর ক্রিয়া করে কি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, তাই হচ্ছে নিউটন। তো কেজি পার মিটার কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে একসাথে কি নিউটন লেখা যায়, যেহেতু 1 কেজি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, সো আলটিমেটলি এটা নিউটন। তাহলে আমাদের বস্তুটার ভর হচ্ছে, আমরা এখানে বলতে পারবো হচ্ছে আমাদের ভর হচ্ছে 7848 নিউটন। হ্যাঁ, এই ভরটা আসলে কে বহন করবে? এই ভরটা বস্তুর ভর কোথায় কাজ করে? একদম মিডলে কাজ করবে না?
বস্তু একটা বারের অবশ্যই কি কাজ করবে, মিডলে কাজ করবে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি সেন্ট্রালে কাজ সেন্টারে কাজ করবে। সেন্টারে যদি কাজ করে তাহলে এই ভরটা আসলে কি ব্রোঞ্জ এবং স্টিল দুইটাতে কি ভাগ হয়ে নিবে। তো এখানে আমরা দেখতেছি এখানে আমার লোড আসতেছে এটা। তো এটা 2 দিয়ে ভাগ করলে কত আসে দেখো তো, 3000 2 দিয়ে ভাগ 3924। হয়ে যাবে। হ্যাঁ শেষে এটাকে কি ব্রোঞ্জ নিবে 3924, স্টিলও নিবে কত, আলটিমেটলি বারের তো সামেশন অফ এফ ওয়াই 0 হইতে হবে তাই না, নাহলে তো বারে লড়াচড়া করবে। সামেশন অফ এফ যদি 0 না হয় কি বারটাই স্থির থাকবে না। তো এই 7848 এর অর্ধেক হচ্ছে 3924, এটা হচ্ছে দুই পাশে কি সমানভাবে যাবে। হ্যাঁ এখন এখন তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে গেল না। জি স্যার। আমি স্টিলের উপর জি কতটুকু স্যার, লোড যাবে, ব্রোঞ্জের উপর কতটুকু লোড যাবে জানি। এখন আমার সূত্র স্যার হচ্ছে কি সিগমা ইকুয়াল টু একে লাইন দিয়ে কি, P/L সিগমা ইকুয়াল টু E/A। এখানে দেখো আমি যদি এখানে দুইটা অঙ্ক তাই না, একবার আমার প্রশ্ন উত্তর চাইছে কয়টা, দুইটা তাই না, একটা হচ্ছে স্টিলের জন্য একটা হচ্ছে ব্রোঞ্জের জন্য। ওকে, আমরা মনে হয় একটু ইয়ে করি, হ্যাঁ একটু মুছে ফেলি। তো দেখো আমরা যদি প্রথমে স্টিলের জন্য আর ব্রোঞ্জের জন্য করি, যেহেতু বাম পাশে ব্রোঞ্জটা আছে, ব্রোঞ্জ ব্রোঞ্জের জন্য আমরা বলতে পারি সিগমা ইকুয়াল টু পি বাই এ বা পি ইকুয়াল টু সিগমা, একই কথা, পি ইকুয়াল টু সিগমা। সিগমাটা আসলে এখানে লেখা কঠিন, সিগমা, ঠিক আছে। তো এখানে আমাদের ডাটা আননোন কোটা, পি কত বলো তো, পি হচ্ছে 3224। ও ক্যাপস লকে জ্বালায় হয়ে গেছে। 3924, আমি নিউটনটা ছোট হাতের অক্ষরে লিখি, হ্যাঁ তোমরা জানি না রেখো, বিজ্ঞানীর নাম অনুসারে যে ইউনিট আসবে সবগুলো কি বড় হাতের অক্ষরে আসবে। 3924 ইন্টু সিগমার ভ্যালু কত দেওয়া আছে স্টিলের জন্য আর ব্রোঞ্জের জন্য, if the stress is not exceed 90 megapascal in the bronze, তাহলে 90 megapascal হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। ওকে, ইনটু এরিয়া হচ্ছে কত আমাদের, এরিয়া আমরা কত জানি না, আমাদের এটাই বের করতেছে তাই না, ক্যালকুলেট দ্য স্মলেস্ট এরিয়া। সো এ আমরা ব্রোঞ্জ লেখার জন্য বি লিখে রাখতে পারি বা নাও লিখতে পারি, হ্যাঁ এরিয়া উপরে তো ব্রোঞ্জ লিখে রাখছি। তো এইখান থেকে আমরা এ পেয়ে যাব না, এ পাইবো কিভাবে, মিলিমিটারে জি তাই না। স্যার। সিমিলারলি আমরা ইয়ার জন্য করতে পারবো, স্টিলের জন্য করতে পারবো, হ্যাঁ একই কথা। তখন হবে কি 3924 ঠিকই থাকবে, সিগমার জায়গায় কত আসবে 120, যেহেতু স্টিলের অ্যালাবল হচ্ছে 120, আর তখন আবার স্টিলের এরিয়া পেয়ে যাবো। আমরা স্লাইডে দেখবোই, এদিকে টাইমটা আমরা দিতে পারতেছি না। হ্যাঁ তো নেক্সট 3924, তাহলে ব্রোঞ্জেরটা আসবে কত, এখানে আমরা অলরেডি এতটুকু চলে আসলাম তাই না, পি ব্রোঞ্জ সিগমা ব্রোঞ্জ ইনটু এ, হ্যাঁ পি সমান সিগমা এ, পি এর ভ্যালু হচ্ছে 3924, সিগমা ব্রোঞ্জের জন্য 90, আর এরিয়া হচ্ছে 43.6 বের হচ্ছে। স্টিলের জন্য সিমিলারলি 120। হ্যাঁ ওকে বুঝা গেছে। ওকে, আমার আসলে তোমাদেরকে আরো আস্তে আস্তে পড়াইলে ভালো হতো, কিন্তু আমার তো আলটিমেটলি সিলেবাস শেষ করতে হবে, বুঝতে পারছো না, আমার তো টার্গেট রাখতে হবে। তোমরা যেমন টার্গেট আছো আমি তো টার্গেট রাখতে হবে, তো এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। ওকে। আমরা আরেকটা প্রবলেম, এই প্রবলেমটা আমি মানে আসলে একটু বোঝার জন্য দেই, যদিও আমার কিছু না। এই কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা আমি একবার ইয়াতে নিয়ে যাই, তোমাদের পেন্টি নিয়ে যাই। একটা দেখো আমাদের একটা ইয়ে আছে,
এটা আরেকটা ম্যাথ প্রবলেম, না স্যার? হ্যাঁ একটা ম্যাথ, ওটা তো শেষ। তো ওই আগের ম্যাথটা শুধু এরিয়া বের করলে হবে তাই না? এরিয়া বের করলে শেষ। এখন হচ্ছে একই বইয়ের 106 নম্বর প্রবলেম। আচ্ছা তোমাদের নেক্সট ক্লাস কখন? তোমাদের আর কোন স্যার ক্লাস আছে? 9:30 ক্লাস আছে কারো? স্যার এবার 4টা বাজে ক্লাস আছে। আচ্ছা তাহলে আমাকে 10-20 হ্যাঁ মিনিট স্যার, অ্যালাউ করো, একটু ক্লাস 10-20 মিনিট দিও। হ্যাঁ আলটিমেটলি এখন তোমরা যদি অ্যালাউ না করো আমাকে স্যার। দ্রুত যেতে হবে। আচ্ছা দেখো আমি আস্তে আস্তে যাচ্ছি, তো একটু টাইম দাও। স্যার আস্তে আস্তে পড়াচ্ছি। আচ্ছা আমরা এই বইয়ের 106 নম্বর স্যার প্রবলেম, এগুলো তো ট্রাসের মতো। ক্লাসের মতন আমরা দেখতেছি। হ্যাঁ আমরা হচ্ছে বইয়ের 106 নম্বর প্রবলেম। এই প্রবলেমে দেখো আমাদের এ হোমোজেনিয়াস বার, হোমোজেনিয়াস তো বুঝতে পারছো না, মানে এর অর্থ কি সব জায়গায় ঘনত্ব সমান, প্রপার্টি সেম। তো একটা হোমোজেনিয়াস বার শোন ইন ফিগার, এই ফিগারের একটা এটা কি একটা হোমোজেনিয়াস বার হচ্ছে কি এবিসি। হ্যাঁ এর যে এবিসি এই দণ্ডটা দেয়া আছে এটা হচ্ছে কি একটা হোমোজেনিয়াস বার, ইজ সাপোর্টেড বাই এ স্মুথ পিন। এই হোমোজেনিয়াস বারটা কি একটা পিন সাপোর্টের দ্বারা যুক্ত। হ্যাঁ এট সি, এই যে সি পয়েন্ট এটা হচ্ছে একটা কি পিন সাপোর্ট। হ্যাঁ দেখো পিন সাপোর্ট তো তোমরা অলরেডি জানো তাই না, যেটাতে কি শুধু পিন সাপোর্ট, পিন সাপোর্ট সাপোর্ট কন্ডিশন পড়ছো না তোমরা? পড়ছো মনে হয় যে যেটা কি জি শুধু স্যার, মুভমেন্ট নিতে পড়ছি পারে না, স্যার, পড়ছি। সেটা মুভমেন্ট নিতে পারে না, শুধু কি নিচ্ছে। আচ্ছা দেখ পিন সাপোর্ট পড়ছো যেটা শুধু মুভমেন্ট নিতে পারে, যেখানে পিন সাপোর্টের মুভমেন্ট কত 0। এটা পিন সাপোর্ট সাপোর্টেড বাই পিন সাপোর্ট এন্ড এ কেবল, শুধু পিন সাপোর্ট দিয়ে না, আরো আছে কি একটা কেবল আছে এন্ড এ কেবল দ্যাট রানস ফ্রম এ টু বি। যে কেবলটা সেটা কোথা থেকে কোথায় গেছে, এ থেকে বি তে গেছে। এখানে কথাটা ইম্পর্টেন্ট, দেখো কেবলটা আমাদের এ থেকে শুরু হয়েছে, গেছে কোথায় বি তে, এ থেকে বি তে গেলে কি সে এইভাবে ডি হয়ে গেছে তাই না। এ থেকে বি তে গেলে কি অবশ্যই কি ডি পার না এর হয়ে গেছে। অ্যাঙ্গেল বের করতে that runs from A to B around the smooth peg at D। এই যে ডি তে একটা কি স্মুথ প্যাগ আছে, মানে একটা পুলির মতো একটা প্যাগ আছে, ফ্রিকশনলেস একটা স্মুথ প্যাগ আছে, এই প্যাগ দিয়ে একটা, এবং এ ডি বি এই যে কালো অংশটা দেখতেছো তো, একজন বলছিল কে এটা ট্রাস, ট্রাস না, কারণ হচ্ছে এটা হচ্ছে কি আমাদের কেবল, এই যে অংশটা এটা হচ্ছে কেবল বা তার আর কি। ফাইন্ড দ্য স্ট্রেস ইন দ্য কেবল, আমাদের কাজ হচ্ছে কি কেবলে স্ট্রেস ক্যালকুলেট করা ইফ দ্য ডায়ামিটার ইজ 0.6 ইঞ্চি। কেবলের যে ডায়ামিটার সেটা দেয়া আছে 0.6 ইঞ্চি। হ্যাঁ 0.6 ইঞ্চি ডায়ামিটারের কেবলটাতে আমাদের কি বের করতে হবে, স্ট্রেস বের করতে হবে। আর যে যে বার, দ্য বার ওয়েস 6000 পাউন্ড, এই যে বারটা এবিসি এটার ওজন কত 6000 পাউন্ড। ঠিক আছে বারের ওজন হচ্ছে 6000 পাউন্ড। প্রশ্ন বোঝা গেছে? 1000 পাউন্ড। আমাদের কাজ হচ্ছে কি কেবলে স্যার। স্ট্রেস ক্যালকুলেট করা। কেবলে স্ট্রেস ক্যালকুলেট করতে হলে আমাদের শুরুতে কেবলে কি বের করতে হবে, কেবলে ফোর্স বের করতে হবে তাই না। কেবলে যদি ফোর্স বের করতে পারি বলে স্যার এই পয়েন্টে আর বি পয়েন্টে ফোর্স ভিন্ন হবে না স্যার? আচ্ছা আসতেছে কেবলে যদি আমি ফোর্স বের করতে পারি তাইলে হচ্ছে আমরা কি করতে পারবো, কেবলে স্ট্রেস বের করতে পারবো। যেহেতু কেবলের ডায়ামিটার দেয়া আছে, কেবলের ডায়ামিটার দেয়া থাকা যেই কথা, কেবলের এরিয়া দেয়া থাকে একই কথা তাই না। ডায়ামিটার দেয়া মানেই তো বস্তুটা সার্কুলার, সার্কুলার সেকশনে ডায়া থাকলে আমরা কি এরিয়া বের করতে পারি ইজি। সো আমাদের কাজ হচ্ছে কেবলে ফোর্স বের করা। এখন হচ্ছে কেবল এখানে কয়টা আছে, একটা না দুইটা বলো তো? স্যার একটাই আছে স্যার। একটা কেবলে কি দুই রকম টান থাকে একটা প্যাক দিয়ে গেলে? মনে করো তোমাদেরকে যদি বলি, হ্যাঁ মনে করো, আচ্ছা দেখাই তোমাদের, মনে করো একটা এখানে একটা ইয়ে আছে, স্যার ফোর্স তো স্যার একই। একটা কেবলে দুইটা ধরনের ফোর্স থাকে সম্ভব না। মনে করো একটা পিলার আছে, হ্যাঁ এই পিলারে এই পিলারটা হচ্ছে একটা গোল পিলার আছে। এখন এই পিলারের মনে করো আমাদের ক্লাসের দুইজন মনে করো একটা রশিদে এই পিলারে মনে করো পাশাপাশি দাঁড়ায়া পিলারটা দিয়ে আনতেছে, রশিটা টানতেছে, একটা দড়ি নিয়ে টানাটানি করতেছে। মনে করো আমি যদি ভিউ আঁকি, মনে করো এখানে হচ্ছে পিলার, এখানে মনে করো ফাহিম, এখানে মনে করো কে, মনে করো শাহপরান। হ্যাঁ তো আমাদের এই তিনটা পজিশনে তিনজন আছে, এখানে হচ্ছে কে
এখানে শাহপরান, আমি যদি আকাশ থেকে দেখে রাখি, এখানে শাহপরান, এখানে ফাহিম, এখানে হচ্ছে কি পিলার, একটা ভালো পিলার আছে। এখন একটা রশি যদি তোমরা টানাটানি করো, হ্যাঁ, একটা রশিতে যদি বা একটা মনে করো একটা দড়ি নিয়ে একটা শিকল নিয়ে যদি টানাটানি করো তোমরা, এবং শিকলটা যদি এইভাবে থাকে, এটা চারপাশে থাকে, রাখতে পারতেছি না, sorry। মনে করো পিলারের এই পাশে আসে, হ্যাঁ, শাহপরান আর মনে করো শাহপরান আর ফাহিম যে রশিটা টানাটানি করতেছে, সে যদি এইভাবে টানাটানি করে, এখন বলো, মনে করো শাহপরানের শক্তি বেশি, হ্যাঁ, সে মনে করো 200 নিউটনে টান দিচ্ছে, তাহলে ফাহিম যদি জায়গায় থাকতে চায় তাহলে কত নিউটনে টান ধরে রাখতে হবে? 200 নিউটনে ধরে রাখতে হবে না? 200 নিউটনের টান দেবে। হ্যাঁ, না দুইজন যদি জায়গায় থাকতে চায় একই ফোর্স দিতে হবে, হ্যাঁ। বা ফাইমের যদি শক্তি বেশি হতে থাকে, কি শাহপরানের সমান শক্তি হবে, তাহলে কি একটা কেবলে কি দুই রকম যেহেতু এটা ফ্রিকশনলেস, হ্যাঁ, বা স্মুথ, এটা যেহেতু স্মুথ, তো এটা কি হচ্ছে আলটিমেটলি এই কেবলের এই জায়গায় যে পরিমাণ ফোর্স, এই জায়গায় কি একই পরিমাণ ফোর্স না? এটা তো বুঝতে পারছো, একটা ইলেকট্রিক পিলারে জি স্যার, জি দুই পাশে, স্যার, তো জি এইখানে হচ্ছে কি এই যে কেবল এ থেকে বি পর্যন্ত কেবলটা গেছে ডি দিয়ে, এবং বলে দিচ্ছে যেতে যদি ডি তে একটা গিট্টি দেওয়া থাকতো, এখানে মনে করো ফাইভ যদি চালাকি করে যে পারবো না, এখানে একটা গিট্টি দিয়ে দেয়, তাহলে কিন্তু শাহপরানের শক্তিটা কে নিত? পিলারে নিয়ে নিত, তাই না? সিমিলারলি এখানে যদি কেবলটা পেঁচানো থাকতো তাহলে কি আর দুইটা কেবল আলাদা কেবল হয়ে যায়, যেহেতু এখানে পেঁচানো না, জাস্ট কি একটা প্যাগের উপর দিয়ে গেছে, মানে একটা চাকার উপর দিয়ে গেছে, মনে করো পিলারের মতো ইলেকট্রিক একটা গোল পিলারের মতো সাইড দিয়ে গেছে, তাইলে হচ্ছে কি দুইটাতে সমান টান থাকবে। এটা হচ্ছে কেবলের বৈশিষ্ট্য, যেটা বলতেছিলাম। তো এখানে হচ্ছে আমাদের কেবল কয়টা? একটা কেবল, বুঝা গেছে? জি ওকে, স্যার। নাইস। সো আমরা প্রবলেম সলভ করতে গেলে আমাদের দরকার এখন কি কয়েকটা দরকার। এখন বস্তুর ওজন হচ্ছে কত দেয়া আছে আমাদের, সো আমরা এটা দেখো, এখানে ইউনিট গুলা পাউন্ডে ইঞ্চিতে, তাই না? এখানে আছে ইঞ্চ, এখানে আছে পাউন্ড, সো আমাদের এটা পিএসআই তে করি, মানে পাউন্ড পার ইঞ্চি স্কয়ারে করে দিই, তাহলে আমাদের কনভার্সন ঝামেলা নাই। সো এই চিত্রটা আমি আবার আঁকতেছি, এখানে যদি আমরা ধরি, এখানে পিন সাপোর্টটা আছে, এখানে আছে এ পয়েন্ট একটা কি কেবল আছে, টান আছে, আবার এখানে কি বি পয়েন্ট একটা টান আছে। এখন একটা জিনিস দেখো, এ বি পয়েন্টটা কোথায় আছে? টোটাল দণ্ডটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? আমাদের যে দণ্ডটা বা বারটা, 10 এটা মিটার। 10 মিটার, এবং বি পয়েন্টটা আছে কোথায়? 5 মিটারে, তাই না? তো আমাদের একটা, এবং বস্তুর ওজন, তো এখানে আমরা বলতে পারি এ অংশ, এ থেকে বি হচ্ছে 5 মিটার দেওয়া আছে আমাদের, বি থেকে সিও কি আমাদের 5 মিটার দেওয়া আছে। ওকে, তো এতটুকু যদি দেয়া থাকে আমাদের, তা আমরা এখানে আর ওজন যেটা আছে, এখানে আরেকটা, এইগুলো হচ্ছে তো সাপোর্ট, আর এই যে তিনটা দুই জায়গায় কেবল এবং এক জায়গায় পিন সাপোর্ট, এইগুলো আসলে কারে ধরে রাখবে? বস্তুটা যদি ওজন শূন্য হইতো তাহলে কি আর কিছু ধরে স্যার রাখতে হইতো? স্টিল আলটিমেটলি তাদেরকে সাপোর্ট দিতে না হবে কি স্যার, বস্তুটা ওজনটা, কি ব্যালেন্স? ওজনটা ধরে রাখতে হবে না, বস্তুর ওজনটা কি তাদেরকে সাপোর্ট দিতে হবে, যে বস্তুর ওজন। এবং আমাদের বস্তুর ওজন কোথায় কাজ করে? 10 মিটার একটা বারের ওজনটা কোথায় কাজ করবে? ডেফিনেটলি কি সেন্টারে কাজ করবে। তো ওজনটা আসলে কি মিডল। বি তে কাজ করবে, যেহেতু বিটা বাই ডিফল্ট মিডল হয়ে গেছে। বুঝতে পারছো? আমি মাঝে মাঝে পরীক্ষার সময় দিয়ে দিই এই পাশটা 4 মিটার, এই পাশটা 6 মিটার, তখন কিন্তু ওজন আর কি বি পয়েন্টে কাজ করবে, তখন আর বি পয়েন্টে কাজ করবে না, তখন হচ্ছে কি আলাদা একটা না পয়েন্টে স্যার, কাজ করবে। বুঝতে পারছো? তো স্যার যোগ করে ভাগ দেব। মানে মিডল পয়েন্টে কাজ করবে, সহজ কথা। ওজন সবসময় কি বস্তু মিডল পয়েন্টে কাজ করে। এখন দেখো আমাদের অঙ্কটার অবস্থা হয়েছে এখানে আছে কত? 6000 পাউন্ড, এখানে আছে 6000 পাউন্ড, আর দেখো, আর এখানে আমরা এতক্ষণ যত কথা কইলাম যে ফাইভ আর শাহপরানের টানাটানি, এটাতে কি বুঝলাম? যে এ পয়েন্টে কেবলে যেই টান থাকবে, বি পয়েন্টে কেবলে কি কি একই ফোর্স থাকবে, এ হ্যাঁ, বি মানে এ এ ফোর্স এ আর বি পয়েন্টে ফোর্স সেম। হ্যাঁ, এ পয়েন্টে যে ফোর্স থাকবে বি পয়েন্টে একই ফোর্স থাকবে। সো এটা যদি টি হয়,
এ পয়েন্টে যদি টেনশন টি হয়, বি পয়েন্টও টেনশন কত হবে? টি হবে, তাই না? এতক্ষণ গল্প করে আমরা এটা জি বুঝছি। স্যার। তাহলে আমাদের এখানে আননোন কয়টা বলো তো? একটা, তাই না? আমাদের ইকুয়েশন আছে কি, সি পয়েন্ট হচ্ছে কি আচ্ছা, পিন টি। সাপোর্ট। হ্যাঁ, সি পয়েন্টে বলা হচ্ছে কি পিন, স্মুথ পিন। সো আমরা বলতে পারি মোমেন্ট এট সি ইকুয়াল কত? এমসি ইকুয়াল 0। তোমরা এটা পড়ছো তাই না? মোমেন্ট নিয়ে তো কিছু পড়ছো, নাহলে বলো পড়ছো কিনা তো। আসলে ক্লকওয়াইজ পজিটিভ মোমেন্ট এট সি ইকুয়াল 0, তাই না? তারপর ক্লকওয়াইজ যদি পজিটিভ ধরি, সি পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিচ্ছি, তাহলে আমরা বলতে পারি টি, এই যে টি, এখানে আরেকটা ঝামেলা আছে। এখানে দেখো টিটা আসলে টিটা কি ইনক্লাইন না? এটা হচ্ছে তোমাদের সিদ্ধান্ত পরে ফেলেছে। ইনক্লাইন বস্তুর উপাংশ জি কয়টা স্যার, থাকে? এটা দুইটা। ইনক্লাইন স্যার। এক উপাংশ দুইটা থাকে, একটা হচ্ছে কি এদিক দিয়ে যাবে, এটা যদি আমরা দুই ভাগে ভাগ করে ফেলি, একটা যাবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে, আর একটা যাবে এদিক দিয়ে, তাই না? এবং এখন আমাদের স্যার দেখো এর স্লোপ নির্ণয় করতে হবে। এই স্লোপ দেয়া আছে অলরেডি। আমাদের এই হাইটটা কত দেয়া আছে? 3 এই মিটার। হাইটটা 3 মিটার, লম্ব দেয়া আছে 3 মিটার, ভূমি দেয়া আছে কত? 5 হাইটটা 3 মিটার। মিটার, 5 মিটার। তাহলে লম্ব আর ভূমি, এই যে অংশটা, এই ট্রায়াঙ্গেলের যদি এ বি ডি ট্রায়াঙ্গেলের লম্ব আর ভূমি দেয়া থাকে, তাহলে আমরা থিটার মান পাই যাবো, তাই না? tan থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি, তাই না? ভালো করে জানো tan থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। তো এটা যদি আমরা ধরি লম্ব বাই ভূমি, সাইন থিটা। সাইন থিটা কস থিটা না করে আমাদের একটা উপায় আছে কি, যে লম্ব এখানে যদি ছোট জিনিস, আমরা এটা একটু ইয়া দেখাই তোমাদের। এই সাইন থিটা কস থিটা এত চিন্তা না করে এটা আমরা ইয়ে করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের, যেমন এটা এখানে দেয়া আছে কত? এটা আছে 5, এটা কত? 3 পিথাগোরাসের 3, আর এটা তাহলে অধিভুজ কত? রুট ওভার 25 আর 9 34, অধিভুজ হচ্ছে রুট ওভার কত? 34, তাই না? এটা নিয়ে তো কারো সমস্যা নেই, জি স্যার। রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এই উপাংশটাকে, লম্ব উপাংশটা থেকে বলা যায় কত? 3/4। 3 বাই রুট ওভার 34, আর ভূমি উপাংশটাকে বলা যায় 5 বাই রুট ওভার 34। বুঝতে পারছো? তো সাইন কসের চিন্তা না করে ভূমি হচ্ছে কত? 5 বাই রুট ওভার 34। তো এখানে আমাদের দেখো, যেখানে আসছিলাম আমরা, ক্লকওয়াইজ পজিটিভ মোমেন্ট গুলো 0, তাহলে এখানে এটা কি দুটো উপাংশ হচ্ছে ভূমি উপাংশ একটা লম্ব উপাংশ। মোমেন্ট, ভূমি উপাংশটা কি মোমেন্ট দিবে? আচ্ছা আমরা করি, হ্যাঁ। আচ্ছা স্যার লম্ব অংশ দিবে স্যার। আচ্ছা যাই হোক, নাকি মোমেন্ট কোন পয়েন্টে নেবে স্যার? সি সি পয়েন্ট। পয়েন্ট, হ্যাঁ সি পয়েন্টে যেহেতু পিন সাপোর্ট, সি তে কি মোমেন্ট 0 লিখতে পারতেছি। তাহলে আমরা যদি লিখি টি, একটা হচ্ছে ইয়া 3 বাই রুট 34, তাই না? রুট ওভার চিহ্নটা কিভাবে দিব? 3 বাই রুট 34। আচ্ছা এটা কিছু দিয়ে দিই, টি 3 বাই রুট 34। এটা হচ্ছে কি লম্ব উপাংশ চলে আসছে, তাই না? লম্ব ইনটু কি ফোর্স, ইনটু কি আমাদের দরকার কি ফোর্স, আলটিমেটলি 3 ইনটু ডিসটেন্স দরকার, তাই না? ডিসটেন্স হচ্ছে কত? 10, তাই না? 10 মিটার। এখানে দেখো ওরা কিন্তু একটা কাজ করছে, ফোর্স গুলো রাখছে কি পাউন্ডে, আবার ডিসটেন্সটা রাখছে কি মিটারে। এটা সমস্যা হয় না, কারণ হচ্ছে আলটিমেটলি সবগুলোর সাথে মিটার থাকবে, তো পাউন্ড মিটার মিটার আলটিমেটলি মিটারটা কেটে যাবে, ফোর্স যেহেতু বের করতেছি। তাহলে টি লম্ব উপাংশ, আর টি এর যদি ভূমি উপাংশ, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ, তাই না? আর যদি আরেকটা যেটা আছে টি, এখানে এ পয়েন্টে আরেকটা কি ভূমি উপাংশ আছে, এটা হচ্ছে টি 5 বাই রুট 34। এটা নিয়ে লাভ নেই, কারণ এটা যদি লেখি যাক প্লাস, মনে করো টি 5 বাই রুট ওভার যে কি দিয়ে একটা দিতাম, আচ্ছা 5 বাই, এটা হচ্ছে ফোর্স, আরেকটা ফোর্স, হ্যাঁ এটা হচ্ছে ভূমি উপাংশ, হ্যাঁ 5 বাই রুট 34। এটাতে ঝামেলাটা হচ্ছে কি, এটাতে ডিসটেন্স কত বলো তো? ভূমি উপাংশের ডিসটেন্স হচ্ছে কত?
ডিসটেন্স নাই, তাই না? কারণ হচ্ছে এই ভূমি উপাংশটা কি সি পয়েন্টের ভিতর দিয়ে যাবে না? হ্যাঁ স্যার। সি পয়েন্টের ভিতর দিয়ে গেলে কি সি থেকে ডিসটেন্স পাওয়া যাবে? না, না, জিরো না। লম্ব, হ্যাঁ জিরো। তো এটা আমরা বলতে পারি জিরো, তাই না? জি স্যার। তাহলে এ পয়েন্টে দুইটা চলে গেল, এখন আছে কি বি পয়েন্টে। বি পয়েন্টে সরাসরি টিটা কি সরাসরি উপরের দিকে, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, তাই না? তো আমরা বলতে পারি বি পয়েন্টে টি ইনটু 5, এটাতে কোনো ঝামেলা নেই, অ্যাঙ্গেলে ঝামেলা নেই। এটা হচ্ছে কি টি গেল, আর বি পয়েন্টে আরেকটা ফোর্স আছে, এটা এটা হচ্ছে যেমন এই টিটা কি ক্লকওয়াইজ, কিন্তু -6000 যেটা সেটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ। মাইনাস কি মাইনাস হবে 6000 ইনটু 5 ইকুয়াল, আর তো কোনো ফোর্স নেই, তাই না? টোটাল ফোর্স হচ্ছে এই তিনটা ইকুয়াল 0। সো এই ইকুয়েশনে আননোন করে একটা না, দেখো এই ইকুয়েশনে আননোন আছে কি একটা, আমার আননোন একটা ইকুয়েশন একটা আমরা সলভ করতে পারবো, তাই না? এই যে সলভ করে আমরা এই এটা সলভ করে আমরা টি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 2957.13। হ্যাঁ, এই ইকুয়েশন আমি আর সলভ দেখাচ্ছি না, 2957.13 পাউন্ড। দেখো সব এখানে এটা দেখো কি টি যদি আমরা পাউন্ড দিই, পাউন্ড মিটার আলটিমেটলি যেহেতু টি দিয়ে 6000 এর ভাগ দিব, মিটারটা কাটা যাবে, শুধু কি একক থাকবে কি পাউন্ড। এটা তোমরা যখন খাতায় নোট করবে তখন এটা কি আরেকটু বিস্তারিত করবে, এবং যদি কোনো সমস্যা থাকে আজকের ক্লাসে অবশ্যই নেক্সট ক্লাসে শুরুতেই বলবা, ওকে স্যার। ঠিক আছে? আজকের ক্লাসে যেগুলো বুঝতে পারো না নেক্সট ক্লাসে শুরুতেই বলে দিবা। জি স্যার। এখন টি এর মান যদি পাওয়া যায়, আমরা এখন স্ট্রেস পাবো না। স্ট্রেস ইকুয়াল টু আমরা জানি কি, স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে সিগমা বাই আচ্ছা স্ট্রেস সিগমা ইকুয়াল টু হচ্ছে ফোর্স বাই এরিয়া। তাহলে এখানে আমার ফোর্স হচ্ছে কত টি, এরিয়া হচ্ছে এ। এখানে আমাদের বের করতে বলছে কি ফাইন্ড দ্য স্ট্রেস ইন দ্য কেবল। তো কেবল তাহলে সিগমা বের করতেছে, টি এর ভ্যালু কত জানি 2957.13, এরিয়া হচ্ছে কত 1/4 পাই ডি স্কয়ার, ডি স্কয়ারের মান কত 0.6। ওকে, আমরা দেখি স্লাইডে করা আছে আমাদের। টি সমান সিগমা সো আলটিমেটলি এখান থেকে আসবে 10,458 পিএসআই। বুঝতে পারছো? এখানে আমি হরিজন্টালটা দেখানো হয়নি, কারণ হরিজন্টালটা তো আলটিমেটলি জিরো চলে আসে, আর মাইনাস যেটা এটা ডান পাশে নিয়ে সরাসরি দেখানো হয়েছে। বুঝতে পারছো? তোমরা আজকের ক্লাসটা অবশ্যই খাতায় করবা, করার পরে নোট করবা, এটা তোমার ইচ্ছা মতো, আমাকে দিতে পারো, কিন্তু সমস্যা থাকলে নেক্সট ক্লাসে শুরুতে দেখালে ভালো। আচ্ছা আজকে আমার টায়ার্ড হয়ে গেছে। আজকে আচ্ছা অ্যাটেন্ডেন্স হচ্ছে, স্লাইডটা স্যার দিয়ে দিন স্যার। আচ্ছা স্লাইডটা বই, তোমাদের বই দুটো দিয়ে দিয়েছে, বইয়ের প্রবলেম নাম্বার দিয়ে দিয়েছে, আচ্ছা দিয়ে দিবে, সমস্যা নেই। এখন স্লাইড দেওয়া আছে, তোমাদের যদি আমি ইয়া দেই, তোমরা যদি হ্যান্ড নোট করো লেকচারটা দেখে সুবিধা হবে তোমাদের। স্লাইড দিলে তো আমি একদম স্লাইড করা নেই, তো দিয়ে দিব, আমার সমস্যা নেই, আমি স্লাইডটা একটু পরে দিয়ে যাচ্ছি। বুঝছো? তোমরা হ্যান্ড নোট করো, যারা হ্যান্ড নোট করা প্র্যাকটিস করব তো থেকে। তোমরা ভিডিও দেখে খাতায় করে ফেলো, ভালো হবে। আর স্লাইডটা আমি পরে দেবো, কারণ যারা স্লাইড নেবে তারা আসলে পরেই পড়বে। আর যে পড়তে চাও, এখন এটা এমন একটা কোর্স যেটা আসলে আমি কোনো লিমিট দিতে পারবো না যে এতটুকু পড়লেই শেষ। বুঝতে পারছো? যেমন থিওরিটিক্যাল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এগুলো পড়লে তোমার সিলেবাস শেষ, কিন্তু আমি তোমাদের কখনো কি বলতে পারবো না এগুলা পড়লে সিলেবাস শেষ। যতই পড়বা, যত বিভিন্ন রকমের অঙ্ক করবা, ততই কি শিখবা। বুঝতে পারছো? নো লিমিট। এগুলো অনেক ক্রিটিক্যাল না, সহজ। যাই হোক, তোমরা এখানে তোমরা টোটাল কতজন না, সরি মাথায় থাকে না, তোমরা হচ্ছে টোটাল 13 জন, তাই না? 13 জনের মধ্যে তোমরা আছো এখন 10 জন, বাকি 3 আর বাকি এই সিআর একটু ইয়ে করো তো, বাকিদের নক করো তো, যারা গুগল ক্লাসরুমে আসে নাই। আমি তোমাকে লিস্টটা দিয়ে দিব কারা কারা আছে। সিআর, আলামিন, শুনতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার শুনতে আমি পাচ্ছি তোমাকে স্যার। একটা লিস্ট দিয়ে দিব কারা কারা ক্লাসরুমে জয়েন করে নাই। হ্যাঁ, তুমি ওদের দিলে আমি ওদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিতে পারবো, যারা কাছে ক্লাস করে নাই। বুঝতে পারছো? যারা ক্লাস করে নাই তাদের ক্লাস লাগছে। ওকে ঠিক আছে, ভালো থাকো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।